তো ভাই নাসিক টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। দেখো আজকে তোমাদের সঙ্গে আমি আদরণী চ্যাপ্টারের যেটা কোশ্চেন আনসার এগুলো ডিসকাস করবো। তো এই পাঠে যতটাই শর্ট কোশ্চেন, লং কোশ্চেন, টিকা সবগুলো আমি ডিসকাস করে নেবো এই ভিডিওতে। গ্রামার পোর্শনটা এখন আমি করছি না, গ্রামার বললে তোমরা সেপারেটলি আমি করে দিব। তোমরা ক্লাস 10 প্লেলিস্ট ফলো করবে, সেখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টার এক্সপ্লেনেশন আর কোশ্চেন আনসার দিয়ে যাচ্ছি। তো দেখো টিকা তোমাদের লিখতে বলেছে, প্রথম কলকাতা দেখবে। তো কলকাতা বিষয়ে টিকা আমি লিখে দিয়েছি, তোমরা নিজে থেকেও বানিয়ে লিখতে পারবে কলকাতা বিষয়। তবু আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধা মতো, 2 মার্কের টিকা আসে। তো এটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী, ঠিক আছে? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহানগর। এটি হুগলি নদীর তীরে অবস্থিত। ব্রিটিশ শাসনকালে 1772 থেকে 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। এরপর শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বাণিজ্য, ঐতিহাসিক স্থাপত্যের জন্য কলকাতা বিখ্যাত। আদরণী গল্পে কলকাতা থেকে খেমটা নাচের দল আসার কথা উল্লেখ করা হয়েছে। তো এটা টিকা। এবার বেনারস। তো দেখো বেনারস যা বর্তমান বারাণসী, উত্তরপ্রদেশের গঙ্গা নদীর তীরে অবস্থিত। মানে বেনারস যা বর্তমান বারাণসী পরে দাঁড়িয়ে দিবে। এরপরে উত্তরপ্রদেশের ইহা লিখতে পারো বা এরকম লিখতে পারো যে বেনারস উত্তরপ্রদেশের গঙ্গা নদীর তীরে অবস্থিত, ভারতের অন্যতম প্রাচীন ও পবিত্র শহর। এটি হিন্দু ধর্মের প্রধান তীর্থস্থান হিসেবে পরিচিত। ধর্মীয় সাংস্কৃতিক শিক্ষার কেন্দ্র হিসেবে বেনারসের বিশেষ গুরুত্ব রয়েছে। এখানকার সঙ্গীত, বেনারসি শাড়ি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শহরটি বিখ্যাত। আধুনিক গল্পে বেনারস থেকে বাই মানে গায়িকা, নর্তকী ইত্যাদি আসার কথা বলা হয়েছে। এরপর দেখো অতি সংক্ষিপ্ত উত্তর। নগেনবাবুর পেশা কী? তো নগেনবাবুর পেশা ছিল ডাক্তারি। জয়রামের পেশা কী? জয়রামের পেশা ছিলেন মুক্তার চিহ্নে ছিলেন, ঠিক আছে? মানে মুক্তার মানে কি দেখো লেখা আছে সাইডে, আদালতে আইন সহকারী বা আইনি প্রতিনিধি, এটাকে বলে মুক্তার। এটা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। বাকি পেশা বললে মুক্তার বলতে পারো। মুক্তার কি জিনিসটা বললে এটা তুমি লিখবে। এবার দেখো কুঞ্জবিহারী বাবু পেশায় কী ছিলেন? তো এটা শূন্যস্থান আছে, তো এটা হবে জুনিয়র উকিল। আমি পাঠটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, একটু লম্বা আছে অবশ্যই, 1 ঘন্টার উপরে। 1 ঘন্টা আই থিঙ্ক 25 মিনিট। তবু তোমরা যদি একটু পাঠটা দেখো নিশ্চয়ই তোমাদের একটা গন্ডগোল হবে না, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা পাঠটাও বুঝতে পারো। প্লে লিস্টে অ্যারেঞ্জ করা আছে। তারপরে দেখো মেজবাবু কে? তো মেজবাবু ছিলেন পীরগঞ্জের বাবুদের বাড়ির একজন সদস্য। জয়রামের বয়স কত? জয়রাম মুখোপাধ্যায়ের বয়স প্রায় 50 বছর ছিল। জয়রাম কার কাছে হাতি চেয়ে পাঠালেন? তো জয়রাম মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে হাতি চেয়ে পাঠিয়েছিলেন। জয়রামের আদি নিবাস কোথায় ছিল? জয়রামের আদি নিবাস যশোর জেলায় ছিল। জয়রামের গাভীটির নাম কি ছিল? তো এটা হচ্ছে মঙ্গলা। এরপরে কার নামে জয়রাম তার গরুর বাছুরের নাম রেখেছিলেন? তো জয়রাম এক ডেপুটি সাহেবের নামে তার গরুর বাছুরের নাম রেখেছিলেন। তারপরে উমাচরণ লাহিড়ীর বাসস্থান কোথায়? উমাচরণ লাহিড়ীর বাসস্থান বীরপুরে। চৈত্র সংক্রান্তির মেলা কোথায় বসে? তো বামুনহাটে। আদরণী কে? আদরণী ছিল জয়রাম মুখোপাধ্যায়ের প্রিয় মাদি হাতি, মানে ওইটা মেয়ে হাতি, ঠিক আছে? হাতি তোর ড্যাশ পায় ড্যাশ শূন্যস্থান, তো এটা গোদা পায়, এরপরে এখানে নাতি হবে, প্রথমটা গোদা এরপর এটা নাতি। হাতি তোর গোদা পায় নাতি, দেখো এই লাইনটা বলা আছে। আবার এখানে প্রশ্ন করেছে নাতি শব্দের অর্থ কি? নাতি শব্দের অর্থ হচ্ছে লাথি এখানে, ঠিক আছে? এরপরে দেখো জয়রামের কয় ছেলে? জয়রামের 3টি ছেলে ছিল। আধুনিক গল্পে উল্লেখিত মেলা দুটির নাম লিখো। দেখো 2টা মেলা হচ্ছে, একটা বামুনহাটের মেলা, একটা রসুলগঞ্জের মেলা। তারপরে সংক্ষিপ্ত উত্তর। তো এটা হবে তোমাদের 2 থেকে 3 মার্ক। প্রথমটা অতি সংক্ষিপ্ত মানে 1 মার্ক। তো জয়রাম মুখোপাধ্যায়ের কে তার স্বভাবের পরিচয় দাও। তো জয়রাম মুখোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত অভিজ্ঞ মুক্তার। তিনি খুবই সৎ, দয়ালু এবং পরোপকারী ছিলেন। অল্পতেই অভিমান করতেন, কিন্তু তার হৃদয় ছিল অত্যন্ত কোমল ও স্নেহময়। এবার দেখো জয়রাম হাতি চেয়ে পাঠিয়েছিলেন কেন? তো পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়েতে যাওয়ার জন্য জয়রাম মহারাজ নরেশচন্দ্রের কাছে হাতি চেয়ে পাঠিয়েছিলেন। দূরের পথ হওয়ায় হাতিতে গেলে যাতায়াত সহজ ও সম্মানজনক হতো, এর জন্য। তারপরে দেখো জয়রামের প্রথম দিকের জীবনযাপন কেমন ছিল? জয়রামের প্রথম দিকের জীবনযাপন ছিল, এটা জয়রামের বানিয়ে দিবে। জয়রামের প্রথম দিকের জীবন ছিল খুবই কষ্টের। তিনি যশোর থেকে প্রায় নিঃস্ব অবস্থায় এসে অল্প ভাড়ার বাড়িতে থাকতেন, ঠিক আছে? মানে একলা অবস্থায় এসে আর কি বাড়ি ভাড়ার বাড়িতে থাকতেন এবং নিজে রান্না করে খেতেন। কঠোর পরিশ্রম করে তিনি পরে সফল মুক্তার হন। কার নামে এবং কেন জয়রাম তার বাছুরের নাম রেখেছিলেন? তো জয়রাম তার গরুর এড়ে বাছুরের নামে এক ডেপুটি সাহেবের নাম রেখেছিলেন, ঠিক আছে? তার গরুর এড়ে বাছুরের নাম একটা ডেপুটি সাহেবের নাম রেখেছিলেন, কারণ আদালতে সেই ডেপুটির সঙ্গে তার তর্ক বিতর্ক হয়েছিল এবং রাগের বশে তিনি নিজের ক্ষোভ প্রকাশ করতে চেয়েছিলেন বা প্রকাশ করেছিলেন, বা নিজের ক্ষোভ প্রকাশ করার জন্য তিনি ওই বাছুরের নামটা রেখে দিয়েছিলেন, ঠিক আছে? এরপরে দেখো কী কারণে আদালতে জয়রাম মুক্তারের জরিমানা হয়েছিল? তো আদালতে বিচারকের সঙ্গে তর্কের সময় জয়রাম বলেছিলেন যে তার স্ত্রীর আইন জ্ঞান বিচারকের চেয়ে বেশি। তো এই মন্তব্যে আদালতের অবমাননা হওয়ায় তাকে 5,000 টাকা 5 টাকা জরিমানা করা হয়। তারপর দেখো পত্রবাহক ভৃত্য হাতি সম্পর্কে কী খবর এনেছিল? পত্রবাহক ভৃত্য জানায় যে মহারাজ হাতি দিতে রাজি হননি। দেওয়ানজি বলেছেন বিয়েতে যেতে হলে গরু গাড়িতে করে যেতে হবে। তাই তো সব মাটি কে কোন প্রসঙ্গে কত উক্তি করেছিলেন? তো নগেন্দ্রবাবু এই উক্তি করেছিলেন। মহারাজের কাছ থেকে হাতি পাওয়া যায়নি শুনে তিনি হতাশ হয়ে এই উক্তির কথাটা বলেছিলেন। পরের জিনিস জোর তো নেই উক্তিটি কার, কোন প্রসঙ্গে তিনি এই উক্তি বলেছিলেন? তো উক্তিটি সম্ভবত ভদ্রলোকের একজনের। মহারাজ হাতি দিতে অস্বীকার করার পর তিনি জয়রামকে বোঝাতে গিয়ে বলেন যে অন্যের জিনিসের উপর জোর করা যায় না। জয়রাম কোথা থেকে হাতি ক্রয় করেছিলেন এবং কেন? তো জয়রাম বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে আদরণী নামে একটি মাদি হাতি কিনেছিলেন। মহারাজ হাতি না দেওয়ায় নিজের সম্মান রক্ষার জন্য তিনি হাতিটি কিনেন। জয়রামের বর্তমান নিবাস কোথায়? জয়রামের বর্তমান নিবাস ছিল চৌধুরীপাড়ায়। সেখানে তিনি মুক্তারি করতেন এবং পরিবার নিয়ে বসবাস করতেন। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। উক্তিটি কার, কোন প্রসঙ্গে উক্তি করা হয়েছে? তো উক্তিটি জয়রামের বন্ধুরে
জয়রামের বন্ধুদের নাতনি কল্যাণীর বিয়ের খরচ জোগাড় করতে তারা জয়রামকে আদরণী হাতিটি বিক্রি করে দিতে পরামর্শ দিয়েছিলেন। এরপর দেখো আদরণীকে নিয়ে জয়রাম কিসের সমস্যায় পড়েছিলেন। তো আদরণী ছিল জয়রাম মুখোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় মাদি হাতি। আর্থিক সংকট, সংসারের খরচ এবং নাতনির বিয়ের জন্য অর্থের প্রয়োজন হওয়ায় তিনি আদরণীকে বিক্রি করার কঠিন সমস্যায় পড়েছিলেন। এরপর দেখো কল্যাণীকে কত তারিখে তার বিয়ে ঠিক হয়েছিল। তো কল্যাণী ছিল জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ নাতনি। তার বিয়ে 10ই জ্যৈষ্ঠ তারিখে ঠিক হয়েছিল। জয়রামের চরিত্র বর্ণনা করো। এটা দীর্ঘ উত্তর, মানে 3 থেকে 5 মার্কের ভিতরে। তো এই পাঠে আমি দেখেছি 5 মার্কই তো আসে না, 3-4 মার্কের মধ্যে তোমরা এক্সপেক্ট করতে পারো। মেট্রিক পরীক্ষার কথা বলছি, তো এর হিসাবে আমি উত্তরটা লিখেছি। ঠিক আছে, কেউ কেউ ছোটো লাগতে পারে উত্তর, কিন্তু আমার মতে এইটা পারফেক্ট আছে। তো দেখো আমি তোমাদেরকে দিয়েছি, আরামসে লিখতে পারো তোমরা। জয়রাম মুখোপাধ্যায় ছিলেন আদরণী গল্পের প্রধান চরিত্র। তিনি একজন দক্ষ এবং সৎ মুক্তার ছিলেন। তিনি খুবই আত্মসম্মানবোধ সম্পন্ন, পরোপকারী ও দয়ালু ব্যক্তি ছিলেন। অল্পতেই অভিমান করলেও তার হৃদয় ছিল অত্যন্ত কোমল। তিনি গরিব মানুষের মামলা বিনা পরিশ্রমেই লড়তেন। পারিশ্রমিকেই নিজের প্রিয় হাতি আদরণীকে তিনি নিজের মেয়ের মতো ভালোবাসতেন। আর্থিক সংকটের কারণে হাতিটি বিক্রি করতে বাধ্য হলেও তাকে কখনো ভুলতে পারেননি। আদরণী মৃত্যুর শোক তিনি সহ্য করতে না পেরে অল্প দিনের মধ্যেই মারা যান। তাই তিনি একজন স্নেহশীল, আত্মমর্যাদা সম্পন্ন এবং মানবিক চরিত্র। এরপর দেখো জয়রাম মুখোপাধ্যায়ের জীবন সম্পর্কে যা জানো লিখো। তো জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল যশোর জেলায়। তিনি অল্প সম্বল নিয়েই নতুন জেলায় এসে মুক্তারি শুরু করেন। কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে জেলার প্রধান মুক্তার হিসেবে প্রতিষ্ঠিত হন। তিনি দয়ালু ও পরোপকারী ছিলেন এবং বহু গরিব মানুষের মামলা বিনা পরিশ্রমিকেই পরিচালনা করতেন। পরে নতুন শিক্ষিত মুক্তারদের আগমনে তার আয় কমে যায় এবং সংসারে আর্থিক সংকট দেখা যায়। নাতনির বিয়ের জন্য বাধ্য হয়ে প্রিয় হাতি আদরণীকে বিক্রি করতে গেলে সে মারা যায়। এই শোক সহ্য করতে না পেরে জয়রামও 2 মাস পরে মৃত্যুবরণ করেন। এরপর দেখো হাতি দিলে না উক্তিটি কার? প্রসঙ্গ ব্যাখ্যা করো। তো উক্তিটি জয়রাম মুখোপাধ্যায়। পীরগঞ্জে বিয়েতে যাওয়ার জন্য তিনি মহারাজ নরেশ কাছে একটি হাতি চেয়েছিলেন, কিন্তু মহারাজের দেওয়ান জানিয়ে দেয় যে হাতি দেওয়া হবে না, গরুর গাড়িতে যেতে হবে। এই অপমানজনক খবর শুনে জয়রাম অত্যন্ত লজ্জিত, রাগান্বিত এবং ক্ষুব্ধ হন। অপমানের যন্ত্রণায় তিনি বারংবার বলতে থাকেন যে হাতি দিলে না। এই উক্তির মাধ্যমে তার অসম্মানকে আত্মসম্মানে আঘাত পাওয়ার বেদনা প্রকাশ করা হয়েছে। তো এরকম দেখো বাকিগুলো। এ বিবাহে আমার যাওয়া যাবে না, উক্তিটি কার? এখানে কার বিয়ের কথা বলা হয়েছে? বক্তা সেই বিবাহ যেতে চান না কেন? তো উক্তিটি জয়রাম মুখোপাধ্যায়। এখানে পীরগঞ্জের মেজবাবুর বিয়ের কথা বলা হয়েছে। মহারাজ হাতি দিয়ে অস্বীকার করার জয়রাম অপমানিত বোধ করেন। তিনি মনে করেন গরু গাড়িতে গেলে তার সম্মানহানি হবে। তাই তিনি বলেন যে হাতিটি যেতে পারলে যাবেন, নইলে সেই বিয়েতে যাবেন না। ঠিক আছে, হাতিতে যেতে পারলে। তার আত্মসম্মানবোধের কারণে তিনি এমন সিদ্ধান্ত নেন। এরপর দেখো মেজবাবুর বিয়ে বাড়িতে যাওয়ার জন্য জয়রাম কী উপায় করলেন এবং কেন? তো পীরগঞ্জের মেজবাবুর বিয়েতে যাওয়ার জন্য জয়রাম মুখোপাধ্যায় প্রথমে মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে একটি হাতি চেয়ে পাঠিয়েছিলেন, কারণ পীরগঞ্জ অনেক দূর ছিল এবং হাতিতে চড়ে যাওয়া ছিল সম্মানের বিষয়। কিন্তু মহারাজ হাতি দিতে অস্বীকার করেন এবং গরু গাড়িতে যেতে বলেন। এতে জয়রাম অত্যন্ত অপমানিত, ক্রুদ্ধ হন। তিনি নিজের আত্মসম্মান রক্ষার জন্য বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে 2000 টাকা দিয়ে আদরণী নামে একটি মাদি হাতি কিনে নেন। পরে সেই হাতিতে চড়েই তিনি বিয়েতে যান। এই ঘটনার মাধ্যমে আত্মমর্যাদা বোধ ও দৃঢ় চরিত্রের পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। এরপর দেখো আদরণীকে তার আগমনে গ্রামের কী অবস্থা হয়েছিল, এটাও ইম্পর্টেন্টই আছে। তো আদরণী ছিল জয়রাম মুখোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় মাদি হাতি। তিনি বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে 2000 টাকা দিয়ে হাতিটি কিনেছিলেন। তো দেখো তার আগমনে গ্রামের কী অবস্থা হয়েছিল। তো আদরণী বাড়িতে আসতেই সারা পাড়ায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। পাড়ায় ছেলেমেয়েরা হাতি দেখতে ভিড় করে। জয়রামের বড় বউ জল, তেল ও সিঁদুর দিয়ে আদরণীকে বরণ করেন। শঙ্খধ্বনি বাজতে থাকে। তার সামনে কলা গাছ, চাল, অন্যান্য খাদ্য রাখা হয়। সবাই তাকে পরিবারের একজন সদস্যদের মতো ভালোবাসা ও স্নেহ গ্রহণ করেন। ফলে বাড়ি ও গ্রামের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। এরপর দেখো আরোগুলো। জয়রামের বাড়িতে আদরণীকে কীভাবে আপ্যায়ন করা হয়েছিল। তো দেখো আমি সবগুলো ডিকটেট করছি না, তোমরা এগুলো দেখে নিবে নিজের থেকে। অনেক কোয়েশ্চেন আছে। 7 নম্বরটা দেখে নাও তোমরা, ঠিক আছে? কোনো অসুবিধা থাকলে বলবে, এখানে ছেড়ে দিও। এরপরে 8 নম্বরটাও আছে, কারণ ডিকটেট করতে অনেক সময় লাগবে। তোমরা কিছু অসুবিধা হলে আমি ডিকটেট করি, বাই চান্স কোনো সময় লেখার সময় কোনো মিস্টেক হতে পারে হালকা ফুলকা, এর জন্য ডিকটেট করে নিই। কিন্তু আশা করি এগুলোতে মিস্টেক হবে না। যদি থাকে তোমরা একটু বলবে। থাকার তো কথা নেই, কারণ আমি এগুলো লিখেছি বাই চান্স কোনো সময় রাখতে, কারণ এটা টায়ার্ড লাগে, অতটা লেখার সময় লাগে। তো তোমাদের জন্য আমি প্রস্তুত করেছি, দেখে নিবে তোমরা এইগুলো, ঠিক আছে? অনেকগুলো প্রশ্ন পড়লে এখন সময় লাগবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করে দিবে, কারণ তোমরা ফ্রেন্ডস লাইক করো না, এটা খুব মানে আমার কষ্ট লাগে, কারণ এত কষ্ট করে ভিডিও বানাবার পরে যদি তোমরা লাইক না করো, জিনিসটা আর কি একটা কীরকম লাগে যে আমি ভিডিও বানিয়েও তোমরা এত কষ্ট করলাম তোমাদের জন্য, কিন্তু তোমরাই লাইক করছো না। তো কার জন্য ভিডিও বানালাম, এর জন্য তোমরা প্লিজ লাইক করবে যদি ভালো লাগে। দেখো প্রশ্নগুলো দেখতে থাকো, তোমরা স্ক্রিনশট নিতে থাকবে, ঠিক আছে? এগুলো আছে। তোমাদের যদি পুরোটা পিডিএফ লাগে, পুরো মানে বলছি মানে বাংলা যতটা পার্ট আছে সবের, তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখানে তোমাকে একটু পে করতে হবে, এরপরে তুমি সবগুলো পেয়ে যাবে। কারণ এত কষ্ট ফ্রেন্ডস, অবশ্য ইউটিউবে তোমাদেরকে ফ্রি আমি প্রোভাইড করাচ্ছি, এখান থেকেও লিখতে পারো তোমরা। কিন্তু তবে যদি কার চাই, এত সময় নেই, তখন সে আলাদা করে লিখতে পারো। দেখো এগুলো কোয়েশ্চেন ছিল। 17 নম্বরটাই লাস্ট ছিল তোমাদের বড় প্রশ্ন পয়েন্ট। থ্যাংক ইউ।